কাজ নিয়ে ভেবো না, ওসব ভাবনা ত্যাগ করো। তুমি কি চাও? একটা আশ্রয় আমি তোমাকে দেব, প্রতিদিনের খাবার আমি দেব। তোমাকে একটি কাজ করতে হবে, এক জায়গায় বসে আনন্দে উদ্বেল হয়ে থাকতে হবে। তোমার সারা জীবনের আহারের দায়িত্ব আমার। পারবে থাকতে? না, তুমি প্রত্যেক দিন কিছু না কিছু সমস্যা তৈরি করতে চাও। মানুষ বলে তারা শুধু জীবিকার জন্য পরিশ্রম করে। আমি বলি চিন্তার কিছু নেই, আমি তোমাকে রোজ খাবার দেব, কোনো চিন্তা নেই। তোমাকে যেটা করতে হবে, প্রত্যেক দিন তোমার চোখে আনন্দাশ্রু দেখতে চাই। এই একটাই শর্ত, তোমাকে পরিশ্রম করতে হবে না, আমার সেবা করতে হবে না, কিচ্ছু তৈরি করতে হবে না, কোনো কিছু না। শুধু এখানে আনন্দে বসে থাকো, আমরা তোমার অন্ন সংস্থান আর সেবা করব। না। So the problem is not in your work, the problem is not in your life, the problem is not in the world that you live, the problem is just that you have not done the necessary things for this one to flow through this effortlessly, beautifully. সমস্যা হলো এই জীবনটা অনায়াসে এবং সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবার প্রয়োজনীয় কাজ তুমি করনি। প্রয়োজনীয় কাজটাই তো করা হয়নি, অথচ আমরা আশা করছি সেটা একদিন হঠাৎ হয়ে যাবে। এটা হঠাৎ হয় না। সারা পৃথিবীর প্রচুর মানুষ আমেরিকা দেশটাকে স্বর্গ বলে ভাবে, কিন্তু সেখানে যারা বাস করে তারা একদমই সেরকম ভাবে, তাই নয় কি? তাই তো, সারা পৃথিবীর প্রচুর মানুষ এই দেশটাতে প্রবেশ করার জন্য চেষ্টা করছে। দক্ষিণের সীমান্ত খুলে দাও, দেখবে কাল সকালে 1 কোটি মানুষ প্রবেশ করবে, কারণ তারা ভাবে এটা স্বর্গ। কিন্তু তোমার কাছে এটা সেরকম কিছুই নয়, তাই নয় কি? তোমার কাছে এটা কোনো স্বর্গ নয়, কারণ স্বর্গ আর নরক আসলে তো কোনো ভৌগোলিক স্থান নয়। তুমি নিজেকে কিভাবে তৈরি করছো সেটিই তোমার স্বর্গ বা নরক। আমরা স্বর্গ নিয়ে এত কথা বলি কারণ পৃথিবীর অনেক মানুষ নিজেদের জীবনটাকেই নরক বানিয়ে ফেলেছে। এই জীবনটাকে স্বর্গ সুখে ভরিয়ে রাখতে পারলে তুমি কি স্বর্গে যাওয়ার কথা বলবে? এখানে এই মুহূর্তে যদি তুরীয় আনন্দ অনুভব করো, তখন কি আর তোমার স্বর্গে যাওয়ার ইচ্ছা থাকবে? বহুদিন আগের কথা, 20 শতাব্দীর শুরুর দিকে একটা সনাতন গ্রিক চার্চ, সেই চার্চের একজন বিশপ, তোমরা নিশ্চয়ই জানো সনাতন গ্রিকবাসীদের আলাদা চার্চ থাকে, নিজস্ব পোপ থাকে, যিনি টার্কিতে থাকেন, তোমরা জানো তো। তো এইরকমই প্রথাগত একজন বিশপ ভারতীয় আধ্যাত্মিক সাধনার বিষয়ে অনেক কিছু শুনে ভারতে আসতে চাইতেন, কিন্তু তিনি কখনো ভারতে আসতে পারেননি, কারণ তাকে অত্যন্ত গুরুদায়িত্ব পালন করতে হতো। 60 বছর বয়সে যখন উনি আধা অবসরপ্রাপ্ত হন, উনি ভারতে আসার সুযোগ পান এবং আসেন। তো দক্ষিণ ভারতে এসে উনি একজন সাধকের সাথে বা একজন যোগীর সাথে দেখা করতে চেয়েছিলেন, একজন যোগী। তো কেউ একজন ওনাকে একটি পাহাড়ের উপরে একটা গুহায় থাকা একজন যোগীর সন্ধান দিয়েছিলেন। তো উনি পাহাড় বেয়ে উঠতে উঠতে সেই গুহাটির সামনে পৌঁছে যান। উনি দেখেন একটা গুহার সামনে একজন বৃদ্ধ মানুষ মুখে মৃদু হাসি নিয়ে আর চোখ বন্ধ করে নিশ্চিন্তে বসে আছেন। তো বিশপ উনার সামনে গিয়ে সাষ্টাঙ্গ হয়ে শুয়ে পড়েন। উনি সেটা পারছিলেন না, কারণ তিনি অভ্যস্ত ছিলেন না। তিনি শুনেছিলেন যে ভারতে উপুর হয়ে প্রণাম করাটাই নাকি প্রথা। তো উনি মাটির ওপর এইভাবে শুয়ে তারপর কোন রকমে উঠে বসেন। যোগী ওনার দিকে তাকান বিস্মিত হয়ে। উনি নিশ্চিতভাবে আগে কখনো কোথাও এভাবে প্রণাম করেননি। সেটা বুঝেই যোগী হাসেন। তখন সেই বিশপ নিজের পরিচয় দিয়ে বলেন যে, আমি বহুদিন চার্চের সেবা করেছি, কিন্তু আমার কিছু প্রশ্ন আছে, আপনি কি উত্তর দিতে পারবেন? যোগী হেসে বললেন, হ্যাঁ নিশ্চয়ই, বলুন কি প্রশ্ন আপনার। তো বিশপ জানতে চান জীবন কি। 60 বছর বয়সে
জীবন কি? তখন যোগী চোখ বন্ধ করলেন আর আনন্দে ভেসে গিয়ে বললেন, জীবন হল বসন্তের বাতাসে বয়ে যাওয়া একটা জুঁই ফুলের সুগন্ধের মতো। কথাটা বলতে বলতে যোগীর চোখ থেকে আনন্দাশ্রু ঝরে পড়ে। তখন বিশপ বললেন, না না, আমাদের পোপ আমাদের বলেছিলেন জীবন হলো একটা কাঁটার মতো, আর সেটা উপড়ে ফেলা উচিত। এমনকি প্রতীক স্বরূপ যিশু নিজেও একটা কাঁটার মুকুট পরেছিলেন। তো আপনি এটা কিভাবে বলছেন? আমাদের পোপ তো অন্য কিছু বলেন। যোগী বিশপের দিকে তাকে মৃদু হেসে বলেন, হতে পারে, ওটা তার জীবন। তো জীবনকে কোন পথে নিয়ে যাবে সেটা তুমি কোথায় আছো, কিভাবে আছো তার উপর নির্ভর করে না, নির্ভর করে তুমি কোন পথে যাবে তার উপর। প্রশ্ন হলো, তুমি কি নিজের মধ্যে সেই প্রয়োজনীয় নৈপুণ্য, শৃঙ্খলা আর উপাদানগুলো তৈরি করতে পেরেছ, যাতে জীবনকে বসন্তের বাতাসে জুঁই ফুলের গন্ধ বলে মনে হয়, কাঁটার মতো নয়। জীবন যদি একটা কাঁটা হয়, আমাদের উচিত সেটাকে তুলে ফেলা, তাই নয় কি? तो शंकरन पिल्लई गोवा गए हुए थे और वो समुद्र किनारे टहल रहे थे। वहां उन्होंने देखा, उन्हें रेत में कुछ झांकता हुआ दिखाई दिया। यूं ही उत्सुकतावश वो नीचे झुके, उसे बाहर निकाला और ये एक चिराग था। उन्होंने उसे पकड़ा, यूं ही उसे साफ करने के लिए अपनी शर्ट से चमका डाला। और जैसे ही उन्होंने ऐसा किया, लीजिए, वहां एक जिन्न आ गया। जिन्न आया, खड़ा हुआ और बोला, चलिए आप अपने 3 वरदान मांग लीजिए। आपने मुझे मुक्त किया है, इसलिए आप 3 वरदान मांग सकते हैं। बताइए आपको क्या चाहिए। शंकरन पिल्लई ने सोचा, वाह, 3 चीजें, क्या बात है। फिर वो बोले, मुझे लाल फरारी चाहिए। तो वहीं रेत पर ही एक चमकती हुई लाल फरारी खड़ी थी। और तब जिन्न बोला, चलिए बताइए दूसरी चीज क्या है। शंकरन पिल्लई बोले, मुझे $10 मिलियन चाहिए। फरारी की पिछली सीट पर $10 मिलियन के करारे नोट आ गए। तब जिन्न बोला, बताइए तीसरी चीज क्या है। तब शंकरन पिल्लई बोले, मैं चाहता हूं कि औरतें मेरे बिना रह ही ना पाएं। और उसने उनको चॉकलेट का एक डिब्बा बना दिया। तो जब कोई चीज आपके दिल के इतने करीब होती है, तब मैं उसे डिस्टर्ब नहीं करना चाहता। देखिए, मैं भी चॉकलेट का बना हूं, आपको डार्क चॉकलेट नहीं दिख रही? तो ये चॉकलेट अपने आप में नुकसानदायक नहीं है। बदकिस्मती से आप इसके साथ बहुत सारी चीनी खाएं और इसी वजह से बहुत सारी समस्याएं पैदा होती हैं। चॉकलेट खाने वालों को इसीलिए इतनी दिक्कतें होती हैं, क्योंकि चीनी की बहुत ज्यादा मात्रा उनके अंदर जा रही है। अगर आप बस चॉकलेट खा पाते, It is a certain kind of stimulant, a very strange kind of stimulant. ये खास तरह का उत्तेजक है, एक बड़ा ही अनोखा उत्तेजक है। इसके अपने कुछ पॉजिटिव गुण हैं और असल में आपका दिमाग चल सकता है। सच में, अगर आप कोको खाएं तो आपका दिमाग बेहतर चलता है, लेकिन इतनी चीनी के साथ नहीं। चीनी सारा खेल ही बिगाड़ देती है। अगर आप बस कोको खा रहे हैं, अगर आप कोको के बीज लें और इसे चबा कर खाएं, एक बार अगर आप ये सीख गए तो ये अच्छा लगता है। तो चॉकलेट कोको के बीज अगर आप उन्हें चबाकर खाएं तो ये बहुत बढ़िया होता है। पेपर,
काली मिर्च और कोको के बीजों के बीच कई समानताएं हैं। भारत में कई तरह की प्रॉब्लम्स के लिए हम शहद और काली मिर्च का साथ में उपयोग करते हैं। तरह तरह की प्रॉब्लम्स जो लोगों को होती हैं, और ये जादू की तरह असर करता है। Cocoa also has something similar without the sting in it. कोको भी कुछ ऐसा ही है, बस उसमें तीखापन नहीं है। 100% चॉकलेट भी आती है, लेकिन शायद आप में से ज्यादातर उसे पसंद ना करें क्योंकि वो कड़वी होगी। अगर आप इसे बिना चीनी के खा सकें तो ये बढ़िया है, या कम से कम चीनी लें तो बढ़िया है। लेकिन आमतौर पर जो चॉकलेट आप बाजार से खरीदते हैं उसमें कूट कूट कर चीनी भरी होती है। हर चीज की एक कीमत होती है, आप यही कह रहे हैं? आपको हर चीज की कीमत चुकानी पड़ती है। देखिए, यह ऐसा है, अभी मेरा बायां पैर यहां है, मेरा दाहिना पैर यहां है। अगर मेरा दाहिना पैर यहां जाना चाहता है तो उसे उस जगह को खाली करना होगा, है ना? हाँ या ना? नहीं नहीं, मैं यहां भी रहना चाहता हूं, लेकिन मैं यहां कदम रखना चाहता हूं। क्या यह संभव है? नहीं। तो अब अगर मैं इसे खुशी से करता हूं तो मुझे यह कीमत जैसा नहीं लगता। अगर मैं इसे दर्द के साथ करता हूं तो हर कदम कीमत जैसा लगता है ना? देखिए, अभी आम का मौसम है। मैं टोरंटो में कर क्या रहा हूं? साल में 3 महीने भारत में एक ही धर्म होता है जिसे आम कहते हैं। हम आमों में भीग जाते। आम के मौसम में मैं टोरंटो में कर क्या रहा हूं? ये कैसी कीमत है? Anything that you do willingly, you will not feel it's a price. Anything that you do unwillingly is a price. आप जो कुछ भी अपनी इच्छा से करते हैं, आपको वो एक कीमत जैसा नहीं लगता। जो भी आप अपनी इच्छा से नहीं करते, वो एक कीमत है ना? तो ये आप पर निर्भर है कि आप अपने जीवन को अपनी इच्छा से चलाना चाहते हैं या नहीं। आपके साथ जो भी आपकी इच्छा से होता है वो स्वर्ग जैसा लगता है। वही अगर आपके साथ आपकी अनिच्छा से हो तो नरक जैसा होता है। हाँ, आपके पास ये विकल्प है, या तो आप हर सांस, अपने दिल की हर धड़कन को एक इच्छुक प्रक्रिया या एक अनिच्छुक प्रक्रिया बना लें। अगर आप इसे अनिच्छुक बनाते हैं तो सब कुछ भुगतान होगा। यदि आप इसे इच्छुक बनाते हैं तो सब कुछ शानदार होगा। तो कीमत के बारे में मत सोचिए, कोई कीमत नहीं है। इस जीवन में कीमत चुकाने का समय नहीं है, क्योंकि जीवन समय और ऊर्जा की एक तरह की व्यवस्था है। ऊर्जा को आप मैनेज कर सकते हैं। समय निकल रहा है ना? आपको यह पसंद है या नहीं? आप खुश हैं, आप दुखी हैं, आप जाग रहे हैं या सो रहे हैं, ये बीता जा रहा है ना? ऊर्जा को आप बचा सकते हैं, आप आराम कर सकते हैं, आप अगले पल और फुर्तीले बन सकते हैं, आप ये सब कर सकते हैं, आप ऊर्जा के साथ खेल सकते हैं, पर समय बस निकला जा रहा है। मुड़कर देखने और कीमत चुकाने का समय नहीं है। आगे देखिए और जो कर सकते हैं कीजिए। আমার নাম অনন্ত। আমার প্রশ্ন বিয়ে আর বিবাহ বিচ্ছেদ নিয়ে। আমি বিবাহিত। না না, দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। বিয়ে আজকালকার ছেলেদের মধ্যে যা দেখছি, কম বয়সীদের অনেকেই বিয়ে করতে চাইছে না, আর যারা বিয়ে করছে তাদের মধ্যে অনেকেরই বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে। তো এইসব নিয়ে যদি কিছু বলেন সদ্গুরু। দেখো, বিবাহ নামক এই ব্যবস্থাটিকে প্রথমে বোঝা প্রয়োজন। এটা প্রতিটি মানুষের একেবারে মৌলিক চাহিদার মধ্যে এক ধরনের পবিত্রতা নিয়ে আসার পদ্ধতি। এর মধ্যে শরীরের চাহিদা, মানসিক চাহিদা, অর্থনৈতিক চাহিদা, আবেগের চাহিদা, সামাজিক চাহিদা, নানা রকমের চাহিদা থেকে যায়। To fulfill all these things, we set up an institution called marriage where all this can be conducted in a sensible manner. তো এই সব চাহিদা পূরণের জন্য তৈরি হয়েছে বিবাহ নামক ব্যবস্থাটি, যাতে সবকিছু সচেতনভাবে সামলানো যায়। অন্য পশুদের মতো রাস্তায় এসব করলে কুৎসিত হয়ে যেত, নিজেদের খারাপ লাগতো। তাই একটু ব্যবস্থাপনা, একটু সৌন্দর্য, একটু স্থিরতা নিয়ে আসা প্রয়োজন। কারণ নারী পুরুষ কাছাকাছি এলে নতুন প্রাণ আসবেই। এখন অন্য প্রাণীদের তুলনায় মনুষ্য সন্তান এতটাই অসহায় যে তার সবচেয়ে বেশি সহায়তার প্রয়োজন। একটা কুকুরের বাচ্চাকে তুমি রাস্তায় ছেড়ে দাও, যতক্ষণ সে খাবার পাবে একটা সুন্দর কুকুর হয়ে উঠতে কোনো সমস্যা হবে না তার। কিন্তু মানুষের ক্ষেত্রে তা নয়। তার শুধু শারীরিক সাহায্য নয়, নানা রকমের সাহায্য এবং সবার আগে একটি স্থিতিশীল পরিবেশ দরকার হয়। বিবাহের প্রথা সমাজে থাকা উচিত কি না
এই বিতর্কটা আসে যখন বয়স থাকে 18 বছর, কারণ শরীর তখন পুরোপুরি স্বাধীনতা চায়, ঠিক আছে? সেই সময় সকলেই এই প্রশ্নটা করে যে বিয়ে করা কি খুব জরুরি? কেন আমরা যেভাবে চাই সেভাবে থাকতে পারবো না? কিন্তু যখন তুমি 3 বছর বয়সে ছিলে, এই বিবাহকে বলা ভালো, এই স্থিতিশীল বিবাহকে ভীষণ মূল্যবান মনে করতে, তাই নয় কি? হ্যাঁ কি না? আবার 45 বছর বয়সে তুমি 100% বিবাহের পক্ষে থাকো। এই 18 থেকে 45-এর মধ্যে তুমি এর বিরুদ্ধে প্রশ্নটা তোলো, কারণ শরীরের ক্ষমতা যখন বেশি থাকে তখন যদি তার কাছে হার মানো, ওটা সব ব্যবস্থাকেই প্রশ্ন করবে। এটা হরমোনের দেওয়া স্বাধীনতা, ঠিক আছে? তোমার বুদ্ধি হরমোনের দ্বারা প্রভাবিত হয় বলেই সবকিছুর ভিত্তি নিয়ে প্রশ্ন তোলে। আমি এটা বলছি না যে বিবাহই সবচেয়ে শ্রেষ্ঠ উপায়, কিন্তু তোমার কাছে কি আরো ভালো কোনো বিকল্প আছে? যদি তোমার কাছে আরো ভালো বিকল্প কিছু থাকে, বিবাহের প্রয়োজন নেই। কিন্তু তুমি তো আরো ভালো কোনো বিকল্প জানো না, কারণ একটি বাচ্চার জন্য স্থিতিশীল পরিবেশ দরকার। For a child, once you have a child, it's a 20-year project. বাচ্চার জন্ম মানেই 20 বছরের কর্মসূচি। এটা তোমার পছন্দ অপছন্দ বদলে যাবে, আবেগ বদলে যাবে। যদি এরকমই হয়, এই পরিস্থিতির মধ্যে ঢুকো না। সবাইকে বিয়ে করতেই হবে সেটা জরুরি নয়। তুমি বলছিলে অনেকে ভাবছে বিবাহ করবে কি করবে না। আমি খুশি, এটা সবার জন্য জরুরি নয়। কিন্তু যদি করো আর যদি বাচ্চার জন্ম হয়, তাহলে এটা বুঝতে হবে যে সেটা কমপক্ষে 20 বছরের প্রজেক্ট। তা তোমার পছন্দ হোক বা না হোক, তা না হলে এর মধ্যে তোমার ঢোকার দরকার নেই। কোনো কর্মসূচি শুরু করে তুমি মাঝখানে ছেড়ে চলে যেতে পারো না, তাই না? এটা তোমার পছন্দ হতে পারে, কিন্তু সচেতনভাবে সেটা পছন্দ করো। সবাই বিয়ে করছে বলে শুধু সেই কারণেই তুমি বিয়ে করো না। এক নিঃশ্বাসে তুমি বিয়ে আর বিচ্ছেদ নিয়ে কথা বলতে পারো না। এরা একসাথে যায় না। এটা সম্পূর্ণ আমেরিকার ধারণা। একসঙ্গে এই যে বিয়ে আর ডিভোর্স নিয়ে ভাবছো, কিছুকাল আগে পর্যন্ত এদেশে বিবাহ বিচ্ছেদ নিয়ে কেউ ভাবেনি, তাই না? তো এইরকম যদি কিছু ঘটে, সত্যিই যদি সমস্যা আসে, দুটো মানুষের মধ্যে আলাদা থাকা জরুরি হয়ে পড়ে, অনিবার্য নিয়মেই সেটা ঘটবে। তার জন্য বিয়ের সময়ের পরিকল্পনা করতে হবে না। এক নিঃশ্বাসে বিয়ে আর বিচ্ছেদ নিয়ে কথা বলার প্রয়োজনটা কোথায়? এটা অপরাধ।